হেলথ একাডেমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যদিও চতুর্থ পর্বে কথা ছিল মেটাবলিক সিনড্রোম এবং মানসিক স্বাস্থ্য নিয়ে তথ্য শেয়ার করব, কিন্তু তার আগে ভাবলাম এটা নিয়ে আলোচনা করতে গেলে কিছু শব্দ আসবে, আর এই শব্দগুলো একটু বোঝার চেষ্টা করি। তাহলে মেটাবলিক সিনড্রোম মানসিক স্বাস্থ্যের সাথে কিভাবে জড়িত তা বুঝতে অনেক সহজ হবে। আর এই শব্দগুলো হলো ইনসুলিন, ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ইনসুলিন কি, ইনসুলিনের কাজ কি। আরও কিছু শব্দ আসবে, কিন্তু সেই সব শব্দের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য শব্দ হলো মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়া কাজ না করলে কি সমস্যা হয়। আমাদের পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আসলে আমাদের চারপাশে এত বেশি ডায়াবেটিসে আক্রান্ত মানুষজন, তাই আমরা যেখানেই যাই প্রায় শুনতে পাই ইনসুলিন কিনেছি, ইনসুলিন দিয়েছি, ইনসুলিন নিয়েছি ইত্যাদি। এতে সাধারণ মানুষের মনে একটা ভুল ধারণা তৈরি হয় যে ইনসুলিন বোধহয় একটি ওষুধ। আসলে ইনসুলিন আমাদের শরীরের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে স্বাভাবিকভাবেই তৈরি হয় এবং এর কাজ হলো রক্ত থেকে গ্লুকোজকে কোষে পৌঁছিয়ে দেওয়া। আমাদের শরীরেই ইনসুলিন তৈরি হয়, কিন্তু যখন শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, তখন ডায়াবেটিস রোগীদের বাহ্যিকভাবে বা বাইরের থেকে ইনসুলিন নিতে হয়। তাই ইনসুলিন শুধুমাত্র একটি ওষুধ নয়, ইনসুলিন আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোনও। ইনসুলিনের প্রধান কাজ কি? আমরা যখন খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন ভাত, রুটি, আটা, চিনি, আলু, মিষ্টি জাতীয় যে কোনো খাবার, এমনকি মিষ্টি জাতীয় ফল, প্রক্রিয়াজাত খাবার, এগুলো আমরা যদি অতিরিক্ত পরিমাণে খাই, একটু পরপর খেতে থাকি, তখন এই খাবারগুলো গ্লুকোজে রূপান্তরিত হয়ে রক্তে প্রবেশ করে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই সময় আমাদের শরীরের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। ইনসুলিনের কাজ হলো রক্ত থেকে শর্করা বা গ্লুকোজকে আমাদের কোষে পৌঁছে দেওয়া, যাতে কোষগুলো এই গ্লুকোজকে শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে। সংক্ষেপে যদি বলি, ইনসুলিনের মূল কাজ হলো রক্ত থেকে গ্লুকোজকে কোষে পৌঁছিয়ে দেওয়া। গ্লুকোজ কোষের মধ্যে গেলে শরীর শক্তি বা এনার্জি উৎপাদন করতে পারে। ইনসুলিন কাজ না করলে আমাদের কোষ বা সেল শক্তি পায় না, ফলে দুর্বলতা, ক্লান্তি এবং ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। এই কারণে ইনসুলিন শুধু ডায়াবেটিস রোগীদের জন্যই নয়, বরং এটি আমাদের শরীরের শক্তি উৎপাদনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন। ইনসুলিন রেজিস্ট্যান্স কি? ইনসুলিন রেজিস্ট্যান্স হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের শরীরের কোষগুলো ইনসুলিন হরমোনের প্রতি ঠিকমতো সাড়া দেয় না কিংবা রিসিভ করে না। এর ফলে রক্তের গ্লুকোজ অথবা চিনি কোষের ভেতরে ঠিকমতো প্রবেশ করতে পারে না, ফলে রক্তে শর্করা বা চিনির পরিমাণ বেড়ে যায়। সহজভাবে বোঝার জন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি। ধরুন, বাড়িতে ওয়াইফাই রাউটার আছে। শুরুতে ইন্টারনেটের গতি ভালো থাকে, কিন্তু সময়ের সাথে সাথে বাড়ির ভেতরে ডিভাইসগুলো ধীরে ধীরে সংকেত কম পেতে শুরু করে। আপনি রাউটারের স্পিড বাড়িয়ে দেখলেন, কিন্তু সংকেত ঠিকমতো পৌঁছাচ্ছে না। ইনসুলিন রেজিস্ট্যান্সও ঠিক এমনি। শরীর ইনসুলিন তৈরি করলেও কোষগুলো সেটার সংকেত ঠিকমতো বুঝতে পারে না কিংবা নিতে পারে না। আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরুন, একটি অফিসের বস কর্মচারীদের নির্দেশ দেন কাজ করার জন্য। প্রথমে কর্মচারীরা মনোযোগ সহকারে কাজ করে, কিন্তু ধীরে ধীরে তারা বসের কথার গুরুত্ব
দেওয়া বন্ধ করে দেয়, কারণ বস বারবার একই নির্দেশনা দেন। তখন বস আরও জোরে আদেশ দিতে থাকেন, কিন্তু তাতেও কাজ হয় না। ফলে অফিসের কাজের গতি কমে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্সে শরীরও ঠিক এমনটাই করে। শক্তি কাজে লাগানোর জন্য ইনসুলিন বারবার সংকেত পাঠায়, কিন্তু কোষগুলো সেটার প্রতি কম সংবেদনশীল হয়। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটি নতুন গাড়ির ব্রেক ভালোভাবে কাজ করছে, কিন্তু সময়ের সাথে সাথে ব্রেক ধীরে ধীরে কম কার্যকর হতে থাকে। তখন চালককে ব্রেক চাপতে আরও বেশি জোর দিতে হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সেও শরীর বেশি ইনসুলিন তৈরি করতে থাকে, কারণ আগের মতো কম পরিমাণ ইনসুলিন দিয়ে কাজ হয় না। আশা করি উদাহরণগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সকে সহজভাবে বোঝাতে সাহায্য করেছে কিংবা করবে। ইনসুলিন রেজিস্ট্যান্স আরেকটু সহজভাবে বলার চেষ্টা করছি। যেমন আমাদের ফোনে বারবার নোটিফিকেশান আসছে। প্রথমে প্রতিটি নোটিফিকেশানে আমরা সাড়া দিই, আমরা দেখি, কিন্তু যদি প্রতি 2 মিনিট পর পর একই মেসেজ আসতে থাকে, তখন আমরা বিরক্ত হই এবং আর ভালোভাবে খেয়াল করি না। আমাদের শরীরেও ঠিক এমনটাই হয়। যখন আমরা সারা দিন একটু পর পর বারবার খেতে থাকি, বিশেষ করে চিনি জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাই, তখন আমাদের শরীরকে বারবার ইনসুলিন তৈরি করতে হয়। শুরুতে ইনসুলিন তার কাজ ঠিকমতো করে, কিন্তু যখন শরীর দেখে যে ইনসুলিন বারবার তৈরি করেও রক্তের শর্করা কমাতে পারছে না, তখন কোষগুলো ধীরে ধীরে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে। অর্থাৎ ইনসুলিনকে আর ঠিকমতো চিনতে চায় না, দেখতে চায় না। ফলে শরীর আরও বেশি ইনসুলিন তৈরি করতে থাকে, কিন্তু কাজের ফল তেমন আসে না। এটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা বেশি দিন চলতে থাকলে ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই মাঝে মাঝে খাবারে বিরতি দেওয়া কিংবা ইন্টারমিটেন্ট ফাস্টিং করা সুস্থ জীবনযাত্রার জন্য খুবই জরুরি কিংবা গুরুত্বপূর্ণ। ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সিনড্রোম সুস্থ জীবনের জন্য মূল চাবিকাঠি। আসলে আমরা যদি মাত্র 2টি জিনিস, ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সিনড্রোম সম্পর্কে সচেতন হই এবং এগুলো নিয়ন্ত্রণে রাখি, তাহলে আমরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ফ্যাটি লিভার, ক্রনিক কিডনি ডিজিজ, এমনকি কিছু ক্যান্সার সহ আরও বিভিন্ন নন ইনফেকশাস রোগগুলো প্রতিরোধ করতে পারি। আধুনিক বিজ্ঞানের গবেষণাগুলোও এটি প্রমাণ করছে। কেন ইনসুলিন রেজিস্ট্যান্স গুরুত্বপূর্ণ? ইনসুলিন রেজিস্ট্যান্স মানে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি প্রতিক্রিয়া দিতে অক্ষম হওয়া। ফলে রক্তে গ্লুকোজ জমতে থাকে, ইনসুলিনের মাত্রা বাড়তে থাকে এবং ধীরে ধীরে মেটাবলিক সিনড্রোমের দিকে এগিয়ে যায়। বৈজ্ঞানিক প্রমাণ। এই ডায়াবেটিক কেয়ার 2008 সালের গবেষণায় দেখা গেছে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকা ব্যক্তিদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি 5 গুণ বেশি। দ্য ল্যান্সেট 2010-এর গবেষণা অনুযায়ী ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। মেটাবলিক সিনড্রোম হলো একটি নীরব ঘাতক। মেটাবলিক সিনড্রোম একসঙ্গে 5টি বিপজ্জনক শারীরিক সমস্যা তৈরি করে, যা ধীরে ধীরে শরীরকে ধ্বংস করে দেয়। যেমন টাইপ 2 ডায়াবেটিস, রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। হার্ট ডিজিজ ও স্ট্রোক, রক্তচাপ ও কোলেস্ট্রল বেড়ে যায়, ধমনীগুলো ব্লক হয়ে যায়। ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে যায়, যা লিভার সিরোসিস কারণ হতে পারে এবং ফ্যাটি লিভারে তৈরি হয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, PCOS, হরমোনাল সমস্যা, হরমোনের ভারসাম্যতা নষ্ট করে। কিডনি সমস্যা, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে উচ্চ রক্তচাপে কিডনির কার্যক্ষমতা কমে যায় কিংবা হারিয়ে ফেলে। বৈজ্ঞানিক প্রমাণ।
দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এবং মেটাবলিজম 2015 গবেষণায় বলছে, মেটাবলিক সিনড্রোম থাকা ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি 2.5 গুণ বেশি থাকে। সার্কুলেশনে 2017 গবেষণায় পাওয়া গেছে, মেটাবলিক সিনড্রোম থাকলে মৃত্যুর হার 1.8 গুণ বেড়ে যায়। আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সিনড্রোম নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব, ফ্যাটি লিভার ও কিডনি রোগের ঝুঁকি কমানো সম্ভব। শরীরের শক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করাও সম্ভব। সুস্থ ও দীর্ঘায়ু জীবনযাপন সম্ভব যদি আমরা মেটাবলিক সিনড্রোম এবং ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ করতে পারি। সংক্ষেপে যদি বলি, ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সিনড্রোম সম্পর্কে সচেতন থাকা মানেই ভবিষ্যতে বড় বড় রোগ থেকে নিজেকে রক্ষা করা। এটি শুধুমাত্র সুস্থতার জন্য নয়, বরং দীর্ঘ ও কার্যকর জীবনের নিশ্চয়তা দেয়। বিজ্ঞান প্রমাণ করেছে যে যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসে ও জীবনযাত্রায় পরিবর্তন আনি তাহলে এসব সমস্যা প্রতিরোধ করা সম্ভব। আর একমাত্র আমরাই পারি আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য রক্ষা করতে। আমরা কথা বলেছি ইনসুলিন নিয়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে, মেটাবলিক সিনড্রোম এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে তা নিয়েও কথা বলেছি। একটা শব্দ বাকি ছিল, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস। এটি আমাদের কোষের বা সেলের ভেতরে থাকা একটি ছোট্ট অঙ্গাণু যা খাবার থেকে শক্তি উৎপন্ন করে। আমাদের শরীরের প্রতিটি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে এবং এটি অক্সিজেন ব্যবহার করে খাবারকে এনার্জিতে বা শক্তিতে রূপান্তরিত করে, যা কোষের বা সেলের কাজ করার জন্য খুবই দরকার। সংক্ষেপে বলতে গেলে মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরের কোষগুলোর জন্য বিদ্যুৎ কেন্দ্রের মতো কাজ করে, যেমন খাবার পুড়িয়ে শক্তি তৈরি করে। একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোষের ধরনের উপর এবং কার্যক্রমের উপর নির্ভর করে। সাধারণত প্রতিটি কোষে বা সেলে কয়েকশো থেকে কয়েক হাজার মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। সাধারণ কোষগুলোতে শত শত মাইটোকন্ড্রিয়া থাকে। পেশি বা মাসেল কোষে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ পেশির কাজের জন্য প্রচুর শক্তি বা এনার্জির দরকার হয়। যকৃত বা লিভার কোষ। যকৃত বা লিভার কোষ বা সেলে প্রায় 1000 থেকে 2000 মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, কারণ এটি শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে। অস্থিমজ্জা ও নিউরন কিংবা স্নায়ু কোষ, এগুলোতে প্রচুর পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যেতে হয় বলে এখানে মাইটোকন্ড্রিয়ার দরকার প্রচুর পরিমাণ। মাইটোকন্ড্রিয়া রেড ব্লাড সেলে থাকে না, এটি শুধু অক্সিজেন পরিবহন করে এবং শক্তির জন্য অন্য উপায় ব্যবহার করে। সুতরাং মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোষের ধরন ও তার কাজের উপর নির্ভর করে। মাইটোকন্ড্রিয়া কমে গেলে কি হয়? মাইটোকন্ড্রিয়া কমে গেলে শরীরের কোষগুলোর শক্তি উৎপাদনের ক্ষমতা কমে যায়, যার ফলে বিভিন্ন শরীরবৃত্তীয় বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে কয়েকটি হলো: শরীর পর্যাপ্ত এনার্জি কিংবা শক্তি তৈরি করতে পারে না, ফলে ক্লান্তি, অবসাদ ও দুর্বলতা অনুভূত হয়। মস্তিষ্কের কার্যক্রম হ্রাস পায়। নিউরনের জন্য মাইটোকন্ড্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, মনোযোগের সমস্যা, আলজাইমার, ডেমেনশিয়া, এমনকি পার্কিনসনের মতো রোগ হতে পারে। পেশির দুর্বলতা ও ব্যথা। পেশির জন্য প্রচুর এনার্জি দরকার হয়। মাইটোকন্ড্রিয়া কমে গেলে পেশি দুর্বল হয়ে পড়ে, ব্যথা হয় এবং সহজে ক্লান্ত হয়ে পড়ে। বার্ধক্য প্রক্রিয়া দ্রুত হওয়া। মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হলে ত্বক, চুল ও অন্যান্য কোষ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, ফলে বয়সের লক্ষণ
দ্রুত দেখা যায়। হৃদরোগ ও বিপাকীয় সমস্যা। হৃৎপিণ্ডের কোষগুলোর জন্য প্রচুর মাইটোকন্ড্রিয়া লাগে। এটি কমে গেলে হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ওজন বৃদ্ধি এবং বিপাকীয় সমস্যা হতে পারে। মাইটোকন্ড্রিয়া কেন কমে যায়? মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কমে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে। বয়স বৃদ্ধির সাথে সাথে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা ও সংখ্যা কমতে থাকে। ব্যায়াম কিংবা অপর্যাপ্ত শারীরিক কার্যক্রম না করলে আমাদের কোষগুলো শক্তি উৎপাদন করতে পারে না, ফলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কমে যায়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফাস্টফুড, অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট, এই সমস্ত খাবারগুলো খেলে মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা কমে যায় বা হ্রাস পায়। অক্সিডেটিভ স্ট্রেস, ধূমপান বা স্মোকিং, দূষণ, অতিরিক্ত মানসিক চাপ ও অস্বাস্থ্যকর জীবনযাপন মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। পুষ্টির ঘাটতি, কোএনজাইম Q10, বি ভিটামিন, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় পুষ্টি উপাদানের অভাবে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কমতে থাকে। পর্যাপ্ত ঘুম না হলে কোষ পুনর্গঠিত হতে পারে না, ফলে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা হারিয়ে ফেলে কিংবা কমে যায়। টক্সিসিটি, টক্সিন জমা হয়ে শরীরে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কমিয়ে দেয়। বিশেষ করে পরিবেশ দূষণ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অস্বাস্থ্যকর খাবারের ফলে টক্সিন জমলে মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে যায় কিংবা হ্রাস পেতে থাকে। কিভাবে মাইটোকন্ড্রিয়া বাড়ানো যায়? পুষ্টিকর খাবার খাওয়া, বেশি পরিমাণে সবুজ শাকসবজি, বাদাম, মাছ ও স্বাস্থ্যকর চর্বি, এসব খাবারগুলো খেলে মাইটোকন্ড্রিয়া ভালো থাকে। নিয়মিত ব্যায়াম, বিশেষ করে অ্যারোবিক ও হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং মাইটোকন্ড্রিয়া বাড়াতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, ফলমূল, গ্রিন টি, হলুদ, ডার্ক চকলেট, এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাইটোকন্ড্রিয়া রক্ষা করে, বাড়তেও সাহায্য করে। ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং কিংবা টাইম রেস্ট্রিক্টেড খাবার খেলে এটি মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। মানসিক চাপ কমানো, যোগব্যায়াম, মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ইত্যাদির মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার স্বাস্থ্য ভালো থাকে। সুতরাং সুস্থ থাকার জন্য মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ও কার্যকারিতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তথ্যগুলো শেয়ার করতে পেরেছি, এক্সপ্লেন করতে পেরেছি। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের পরবর্তী পর্বে থাকছে মেটাবলিক সিনড্রোম এবং মানসিক স্বাস্থ্য। ধন্যবাদ।